চমৎকারভাবে নিজের দায় সম্পূর্ণ অস্বীকার করে বা বলা যায় এড়িয়ে দায়টা অন্যদের উপরে ঠেলে দিয়েছে। প্রায় ২৬,০০০ ঘরে হাহাকার নেমে এসেছে। সেরকম সময়ে তিনি সেটাকে নিয়েও দলীয় রাজনীতি করছেন। আর বর্তমান শিক্ষামন্ত্রী তার তো শুধু মুখটুকু দেখা যায়, পাশে বসে রয়েছেন কোথাও, এবং এরকমও দেখা যায় তিনি তার কাছে ধমক খাচ্ছেন। ম্যাম, এখন রাজ্য রাজনীতিতে শুধু একটাই যেটা নিয়ে এখন এত তর্ক, এত কিছু, হাইকোর্টের রায় বহাল, সুপ্রিম কোর্টেও ২৬,০০০ চাকরি বাতিল, ২৬,০০০ জনজীবন আজকে রাস্তায়। এই দায় কার? কারণ মুখ্যমন্ত্রীও তো অন্যদিকে বৈঠকে বললেন যে আমি এই রায় মানতে পারবো না। তাহলে এই দায়টা কার? না, এই রায় মানতে পারবেন না সেভাবে বলেননি, কারণ উনি অত্যন্ত সেসব ব্যাপারে আহ, বিচক্ষণ বলবো না, খুব সতর্ক মানুষ। বেশ কয়েকবার বলেছেন সাংবাদিক সম্মেলনে যে আমি বিচার ব্যবস্থার প্রতি কোনো কটাক্ষ করতে চাইছি না, আমি তাদের প্রতি কোনো সমালোচনার মনোভাব পোষণ করছি না, খুব সতর্ক। কিন্তু যেটা করেছেন সে কাণ্ডটা, আমি যদি একটু খারাপ ভাষায় বলি, খারাপ ভাবে বলি, বলতে বাধ্য হচ্ছি, সেটা এরকম, আমাদের সকলকে কিরকম বাঁদর নাচানোর মতো নাচিয়ে দিয়েছেন। কেননা তার মুখে আমরা শুনতে পেলাম সংবাদ সম্মেলনে যে এই ব্যাপারটা, পুরো ব্যাপারটা, অর্থাৎ তালিকাটা, যোগ্য অযোগ্যের তালিকা মিলিয়ে দেওয়া হয়েছে, এবং মিলিয়ে দেওয়া হয়েছে বলেই শীর্ষ আদালতকে তালিকাটা, যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকাটা বাতিল করতে হয়েছে। সেটা আমরা শুনলাম, আমরা জেনেছি সংবাদ মাধ্যম, এবং সেটাই ঘটনা। বাতিল করা হয়েছে কেন? না, যোগ্য অযোগ্য শিক্ষক মিলেমিশে গেছে ওই তালিকাতে। কিন্তু আমরা তার মুখে শুনলাম, এই প্রশাসনিক প্রধানের মুখে শুনলাম পুরো ব্যাপারটা ঘটিয়েছে তার দুটি বিরোধী রাজনৈতিক দল, একটি হলো সিপিআইএম আর একটি হলো কেন্দ্রীয় শাসক দল, যাদের সকলকে বিজেপি বলে জানে। খুব সুন্দরভাবে তিনি আমাদের হতবাক করে দিলেন যে এই তালিকাটা প্রস্তুত করার মতন অপরাধ কাণ্ড করেছেন যারা যোগ্য অযোগ্যদের মিলিয়ে দিয়েছেন, তাতে তার কোনো ভূমিকা নেই। ভূমিকাটা রয়েছে এই দুটি দলের, আর ভূমিকা রয়েছে একজন রাজনৈতিক নেতা, তিনি পেশায় আইনজীবী, তার। তো চমৎকারভাবে নিজের দায় সম্পূর্ণ অস্বীকার করে বা বলা যায় এড়িয়ে দায়টা অন্যদের উপরে ঠেলে দিয়েছেন। এটা আমাদের ভাবিয়েছে। আমার মনে হয় তুমি যেটা বললে যে উনি সাংবাদিক সম্মেলনে কি করলেন, তো আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি যে অত্যন্ত হতবাক হয়ে গেছি। রায় কিভাবে ওনাকে সুন্দরভাবে এড়িয়ে যেতে দিল সব দায়। রায় মানলেন না ঠিক তা নয়, কারণ তিনি বিচার ব্যবস্থাকে অবমাননা করতে চান না, তার মতন মানুষ, ন্যায়পরায়ণ মানুষ তো আর হয় না, অতএব সেটা তিনি করেননি। কিন্তু কারা করেছে বলে দিলেন অবলীলায়, এবং রাজনীতির খেলাটা খেলে দিলেন। তা আমার যেখানে যেটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, মনের মধ্যে কাঁটা হয়ে বিঁধে রয়েছে, কি সুন্দর অবলীলায় অন্যদের অপরাধী বানিয়ে দিলেন, এবং অন্যরা কারা? যাদের তিনি তার দলীয় রাজনীতির বৃত্তে, তিনি দলীয় রাজনীতি করেন, মুখ্যমন্ত্রীর পদে বসেও অন্যেরা মুখ্যমন্ত্রী বলে, আমি বলি প্রশাসনিক প্রধানের পদে বসেও। এটা কিভাবে করতে পারলেন, কেন করলেন তা বোঝা যায়, কিন্তু এমনটি করা যায়? আমি বিস্মিত, হতবাক, এবং এনার এই ধরনের ক্রিয়াকাণ্ড এখনো পর্যন্ত হতবাক করে দেওয়ারই মতো ক্রিয়াকাণ্ড।
করেন তিনি, এটাও তেমনই করেছেন। ম্যাম ঠিক আপনি যেমনটা এক্ষুনি বললেন, একজন সিপিআইএম নেতা, পেশায় তিনি আইনজীবী। তিনি সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একদম নিশানা করে কটাক্ষ করলেন। তিনি বললেন যে উনি অনেক বড় মাপের আইনজীবী, তাকে নোবেল দেওয়া উচিত। শুধু সেইটুকু বলেননি, এটাও বলেছেন যে নোবেল দেওয়ার জন্য তিনি রেকমেন্ড করবেন। তো আমার পাল্টা প্রশ্ন শোনার পরে আমার যেটা মনে হয়েছে, ওনার মতন অত বিচক্ষণ মানুষ তো আমি নই, বা অত বুদ্ধি আমিও ধারণ করি না। কিন্তু আমার প্রশ্ন, রেকমেন্ডেড বডি বলে একটা বডি আছে, নোবেল পুরস্কার রেকমেন্ড করার জন্য একটা বডি তৈরি হয়, সেই বডি থেকে তিনি অন্তর্ভুক্ত? তিনি কি সেই কমিটিতে আছেন যে তিনি রেকমেন্ড করবেন ওর নাম? এটা যুক্তিসঙ্গত একটা প্রশ্ন। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে এভাবে একজন ব্যক্তিকে অবহেলা করা, অবমাননা করা, আইন বিষয়ে তিনি বিশারদ, তাকে শুধুমাত্র রাজনৈতিক বিরোধী দলের ব্যক্তিত্ব হিসেবে গণ্য করে অত্যন্ত নিন্দাজনক পদ্ধতিতে অবমাননা করেছেন। নোবেল পুরস্কার দেওয়া উচিত মানে সত্যিকার তো অভিমত প্রকাশ করেননি, প্রশংসা করেননি, তিনি বিদ্রূপ করেছেন। এইরকম এত সিরিয়াস একটি বিষয়ে সাংবাদিক সম্মেলন, যে সিরিয়াস বিষয়টি এরকম যে প্রায় 26,000 ঘরে হাহাকার নেমে এসেছে, জীবন জীবিকা তাদের বিপন্ন, এবং 26,000-এর মধ্যে যোগ্যদের সংখ্যা আমাদেরকে ভাবাচ্ছে। যারা যোগ্য ছিলেন তাদের জীবন জীবিকা বিপন্ন হয়েছে, যারা অযোগ্য ছিলেন তাদের সম্পর্কে না হয় এখন ফেলেই দেওয়া হলো। কিন্তু এরকম একটা ব্যাপার যেখানে প্রায় 26,000-এর ঘরে হাহাকার নেমে এসেছে, সেই রকম সময়ে তিনি সেটাকে নিয়েও রাজনীতি, দলীয় রাজনীতি করছেন, এবং তার বিরোধী দলীয় রাজনীতি যারা করেন তাদেরকে বিদ্রূপ, ব্যঙ্গ, কটাক্ষ করছেন, এবং নিজেকেও অবমাননা করছেন। তার অতি অতি আত্মবিশ্বাস, অর্থাৎ তিনি নিজেকে নোবেল পুরস্কারে রেকমেন্ড করার মতন উপযুক্ত ব্যক্তি বলে গণ্য করছেন। এটাতে হাসি পাওয়ার কথা, কিন্তু আমার হাসি পাচ্ছে না। খুব দুঃখ হচ্ছে যে এরকম একজন ব্যক্তির হাতে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটি অর্পিত হয়ে রয়েছে বা সমর্পিত হয়েছে। এই রাজ্যের ভাগ্যে না জানি আরো কত দুর্দশা প্রতীক্ষা করছে। কিন্তু ম্যাম অন্যদিকে তিনি এই প্রশ্নটাও তুললেন যে সিপিএম আমলে কিভাবে চাকরি দেওয়া হতো জানেন না। আমার প্রশ্ন, আমরা সে কথা শুনতে যাব কেন? আমি চুরি করেছি কিনা, আমি চোদ্দায় ধরা পড়েছি, আমি চুরি যদি না করি তাহলে আমি আমার পক্ষে সওয়াল করব যে আমি চুরি করিনি। সেক্ষেত্রে কি আমি বলবো যে ওরাও তো চুরি করেছে? এটা কোনো সুযুক্তি তো নয়, নিতান্তই কুযুক্তি। সেটা উনি অবলম্বন করেন, ব্যবহার করেন, যে গত সরকারের আমলেও দুর্নীতি হয়েছে, তো তার জন্য কি তিনি দুর্নীতি করা, যদি তাই হয়েও থাকে, আমরা জানি না, তিনি জানেন, আমাদের জানা নেই, দুর্নীতি যদি হয়েও থাকে গত দলীয় সরকারের আমলে, তাই বলে কি তিনিও দুর্নীতি করার ছাড়পত্র পান? একে তো অস্বীকার করছেন যে তিনি এটা করেননি, এই যোগ্য অযোগ্য মেলানোর কাজটি করেননি, করেছে সিপিএম। এরকম স্ববিরোধিতা লক্ষ্য করো, করেছে কারা? এই ব্যাপারটা করেছে কারা? সিপিএম করেছে, বিজেপি করেছে। আবার প্রশ্ন তুলছেন যে সিপিএম আমলে এমন দুর্নীতি হয়নি। তাহলে প্রশ্নটা স্ববিরোধী হয়ে গেল, যে সিপিএম আমলে দুর্নীতি হয়েছে, আবার এখনো সিপিএমরাই দুর্নীতিটা করেছে। কেমন স্ববিরোধী কথা! নিজেকে বাঁচাবার জন্যে এমন করে কথা বলা, যে কথার মধ্যে কোনো বোধগম্য হওয়ার, আমাদের যে কথাগুলি বোধগম্য হচ্ছে না। সিপিএম এর আমলেও সিপিএম এই দুর্নীতি করেছে, এবং সিপিএম এর আমল যখন নয়, যখন তারই আমল রমরমা,
তারই রমরমা আমরা লক্ষ্য করছি সর্বত্র, সব ক্ষেত্রে। সেখানেও সিপিএমরা এই দুর্নীতি করেছে। শীর্ষ আদালত থেকে এই ধরনের বক্তব্য রাখা হয়েছে যে যারা যোগ্য, সত্যিকার যোগ্য, তারা আবার পরীক্ষা দিতে পারবে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় আবার উত্তীর্ণ হলে তারা চাকরি পাবে। তো আমি একটা কথা উত্তর পাচ্ছি না, একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। এই যে যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে যোগ্যরা আবার পরীক্ষা দিতে পারবে, কি করে সেটা চিহ্নিত হবে কারা যোগ্য? পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে যে তারা আবার পরীক্ষা দিতে পারবে। তো পার্থক্য করা যাচ্ছে না বলেই তো তালিকাটা বাতিল হলো। তাহলে কারা পরীক্ষা দিতে পারবে সেটা কি করে নির্ধারিত হবে? সেই প্রশ্নের কোনো উত্তর আমি পাচ্ছি না। এবং সেক্ষেত্রেও বয়সের ছাড় দেওয়া হচ্ছে যে বয়স দেখা হবে না, কিন্তু বয়সের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে একটা প্রশ্নের উত্তর নেই। এত টাকা সময় পেরিয়ে গেল, বয়স হয়ে গেল তাদের, তারা কি সেই একই স্পিরিট নিয়ে, একই দক্ষতা নিয়ে পড়াশুনোর ক্ষেত্রে তারা সত্যিকার যোগ্য সেটার প্রমাণ দিতে পারবে? পরীক্ষায় সেভাবে বয়স বেড়ে গেছে বলেই বয়সের ছাড় না দেওয়া হলেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেলে তারা কি তাদের যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? পারাটা কি স্বাভাবিক? এই প্রশ্নটাও কুরে কুরে খাচ্ছে। কি হলো, কি হলো, এমনটি কি করে হলো? যারা করেছে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আর বিচার ব্যবস্থাও কি সেই অপরাধীদের ধরার ক্ষেত্রে কিছু ব্যবস্থা অবলম্বন করা হলো বিচার ব্যবস্থায়? সে প্রশ্নটাও তাড়িয়ে ফিরছে, অন্তত আমাকে। ম্যাম, এই ক্ষেত্রে আমার একেবারেই শেষ প্রশ্ন। মুখ্যমন্ত্রী গতকাল বৈঠকে একটি প্রশ্ন তুললেন যে আপনারা কি কোথাও না কোথাও গিয়ে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? তারই ক্যাবিনেটের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জেলে, যার মানে পার্থ চ্যাটার্জির এগেনস্টেই সবকিছু রয়েছে নিয়োগ দুর্নীতির প্রমাণ। অন্যদিকে তার এখন যিনি তার ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার এগেনস্টেও কোর্টে মামলা চলছে। তিনিই বলছেন শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো বাকিরা? শুধু তাই নয়, তিনি খুব আক্ষেপ করেছেন যে শিক্ষা ব্যবস্থায় একেবারে নয়ছয় হয়ে গেছে। তো বুঝতে পারি না, হয় অতি চালাক অথবা অতি নির্বোধ, এই ধরনের ভূমিকা তিনি পালন করছেন, অথবা অপ্রকৃতস্থতা, অস্বাভাবিকতা, অপ্রকৃতিস্থ মস্তিষ্কের অধিকারী, এইরকম একটা ভূমিকা তিনি পালন করছেন। তা না হলে নিজের শিক্ষা ব্যবস্থাটা ওরই রাজ্যে চলছে, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্য অযোগ্যকে একসঙ্গে যুক্ত করে তালিকা করা হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজকে শিক্ষাক্ষেত্রে কেউ আর শিক্ষিত হওয়ার সুযোগ পাবে না। এই কথাগুলো তিনি বলছেন কাদের উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে? বোকাও তো জানে যে কি, এ তো নিজের বিরুদ্ধে নিজেই কথা বলছে, তারই অধীন তো শিক্ষা ব্যবস্থা। এবং ঠিকই একদম সঠিক প্রশ্ন করেছো, প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি তারই কর্মচারী বলবো না, কিন্তু তারই রাজনৈতিক পদাধিকারী ছিলেন, তিনিই তাকে শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন। তাকে কারাগারে জেল হাজতবাস করতে হচ্ছে বিনা দোষে। শিক্ষা ব্যবস্থায় তিনি এত উন্নতি সাধন করেছিলেন বলে তাকে জেল খাটতে হচ্ছে? এ প্রশ্নের উত্তর নেই, বরং তিনি বলছেন শিক্ষা ব্যবস্থায় কি কি সাংঘাতিক অরাজকতা চলেছে। আর বর্তমান শিক্ষামন্ত্রী, তার তো শুধু মুখটুকু দেখা যায়, পাশে বসে রয়েছেন কোথাও, এবং এরকমও দেখা যায় তিনি তার কাছে ধমক খাচ্ছেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেমিস্টার প্রথা চালু করেছেন বলে সর্বসমক্ষে তাকে ধমক দেওয়া হচ্ছে, তিরস্কার করা হচ্ছে। তো তিনি সেই তিরস্কার করার অধিকারী, তৎসত্ত্বেও মেনে নিচ্ছেন যে শিক্ষা ব্যবস্থা দুর্মুষ হয়ে গেছে, অচলাবস্থা হয়ে গেছে। তার দায় তিনি কাঁধ থেকে ঝেড়ে ফেলছেন এবং রাজনৈতিক বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছেন। আর কত তামাশা দেখবো আমরা, এটাই মনে হচ্ছে।